একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ে ভাইরাস সম্পর্কে আমি এর আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে এই যে টিএমবি এবং টিটুফাস এই দুইটা ভাইরাসের গঠন প্রকৃতি সম্পর্কে প্রথমে একটি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই কারণে যে আমি গত ক্লাসে তোমাদেরকে ভাইরাসের গঠন সম্পর্কে পড়িয়েছিলাম। তো এখন এই ক্ষেত্রেও কিন্তু তোমার এই কি বলে যে এই টিএমবি অথবা টিটুফাস অথবা যে কোনো ভাইরাসের গঠনের ক্ষেত্রে আমরা যখন স্পেসিফিক ভাইরাসের গঠনে আসব, তখন সেই ক্ষেত্রে ওই ভাইরাসগুলি দেখতে কীরকম, তার দৈর্ঘ্য কত, তার প্রস্থ কত, কিন্তু ইন জেনারেল আমি যদি সাধারণভাবে বলতে চাই তাহলে সেখানে দেখা যায় প্রত্যেকটা ভাইরাসের মধ্যে আমরা দুইটা অংশ অবশ্যই দেখতে পাবো, আবার কিছু কিছু ভাইরাস আমরা তিনটা অংশ দেখতে পাবো। তাহলে সেই দুইটা অংশ কী ছিল? প্রথমে কেন্দ্রে থাকে কেন্দ্রীয় বস্তু, আমি যেটাকে বলেছিলাম সেটা হলো নিউক্লিক অ্যাসিড। তো আমরা কি পড়েছিলাম যে ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকবে, দুটোটা একসাথে থাকবে না। এই নিউক্লিক অ্যাসিডের বাইরে থাকে প্রোটিন নির্মিত একটা আবরণ, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। প্রোটিনের আবরণ ক্যাপসিড। আবার কিছু কিছু ভাইরাসে আমরা কি দেখেছিলাম, এই ক্যাপসিড আবরণের বাইরে লিপিড এবং প্রোটিন দ্বারা আরও একটা অতিরিক্ত একটা আবরণ বিদ্যমান থাকে, এবং সেই ধরনের এই যে কী বলে যে লিপিড এবং প্রোটিন দিয়ে যে বহিস্থ আবরণ দিয়ে গঠিত ভাইরাসগুলিকে প্যাপলোমিয়ার বলা হয়েছিল। তো যাই হোক, তো এখন টিএমবির ক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস, তা আমরা আবিষ্কারের ক্ষেত্রেও দেখেছিলাম এই টিএমবি ভাইরাস নিয়ে কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন এবং এই ভাইরাসের গঠন সম্পর্কে খুব ভালোভাবে জানা গেছে। তো টিএমবি ভাইরাসটা হলো দণ্ডাকার ভাইরাস। এই দণ্ডাকার ভাইরাসের মধ্যে আমি যদি একটা সাধারণভাবে দেখি এরকম হবে, তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে প্রায় 17 গুণ, প্রস্থ যত তার থেকে 17 গুণ তার দৈর্ঘ্য। এবং এই টিএমবি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় টিএমবি ভাইরাসের মধ্যে সেন্টারে থাকে একসূত্রক আরএনএ, একসূত্রক আরএনএ। তো আরএনএ জেনারেলি একসূত্রকে হয় এবং তার বাইরে থাকে প্রোটিন আবরণ। তো প্রোটিনের নির্মিত আবরণকে আমরা বলি ক্যাপসিড। আবার ক্যাপসিড কতগুলি সাব ইউনিট দ্বারা গঠিত, ওই সাব ইউনিটগুলিকে বলা হয় ক্যাপসোমিয়ার। তো এই ক্ষেত্রে ক্যাপসোমিয়ারগুলি এমনভাবে থাকে দেখতে এটাকে আঙ্গুরের থোকার মতো মনে হয়। তাহলে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এটা দণ্ডাকার ভাইরাস এবং এই দণ্ডের প্রস্থের চাইতে দৈর্ঘ্য অনেক গুণ বেশি। তো সাধারণভাবে বলা হচ্ছে কি প্রস্থের চাইতে দৈর্ঘ্য প্রায় 17 গুণ বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও এই টিএমবি ভাইরাস দুইটা অংশ নিয়ে গঠিত হবে। একটা হচ্ছে কেন্দ্রীয় অংশ যেটা নিউক্লিক অ্যাসিড, এবং টিএমবি ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ এবং তাকে ঘিরে থাকে প্রোটিন নির্মিত আবরণ যেটাকে আমরা ক্যাপসিড বলি। আবার প্রত্যেকটা ক্যাপসিড কতগুলি ইউনিট সাব ইউনিট দিয়ে তৈরি হয় যাদেরকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এদের ক্ষেত্রে ক্যাপসোমিয়ারগুলি কীরকম আঙ্গুরের থোকার মতো বিদ্যমান থাকে। তোমরা এইভাবে একটু দেখে নিবা। তো এরপর আমরা চলে যাব টিটুফাস। এই টিটুফাস এটা একটা ব্যাঙাচি আকৃতির ভাইরাস এবং এই ভাইরাস সম্পর্কেও কিন্তু অনেক পর্যালোচনা গবেষণা হয়েছে এবং এই ভাইরাস সেটা তার গঠন কীরকম, তার সংখ্যা বৃদ্ধি কীরকম ইত্যাদি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এই টিটুফাসকে ব্যাকটেরিওফাজও বলা হয়। ফাস, এই ফাস শব্দটার ইংলিশ মিনিং হলো, ফাস শব্দটার ইংলিশ মিনিং হলো টু ইট, ভক্ষণ করা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের ফাস যারা টিটুফাস বা ব্যাকটেরিওফাস যারা, তারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকে সে সংখ্যা বৃদ্ধি করে এবং সংখ্যা বৃদ্ধি করার পরে সে ব্যাকটেরিয়া কোষকে ফাটিয়ে বের হয়ে যায়। দ্যাট মিন্স কী করে ফেলে, ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। এই টিটুফাসের তাহলে আরেকটা নাম হলো ব্যাকটেরিওফাস। তোমাদেরকে যদি বলা হয় যে ব্যাকটেরিওফাস কি, তাহলে তার অ্যান্সার হবে ব্যাকটেরিওফাস হলো এক ধরনের ভাইরাস। হ্যাঁ, আমরা কিন্তু অনেককে বলে যদি আমরা ভাইভাতে জিজ্ঞেস করি যে ব্যাকটেরিওফাস কি, তা দেখা যায় যে 50%-এর বেশি অ্যান্সার দেয় ব্যাকটেরিয়া, যেহেতু নামের সাথে ব্যাকটেরিয়া আছে। কিন্তু আসলে ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস। তাহলে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয় কেন? কারণ এই সমস্ত ভাইরাসগুলি ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে, তার কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে এবং শেষের দিকে সে ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে ফেলে। সেজন্যই বলা হচ্ছে এটা ব্যাকটেরিওফাজ। তো এখন এই টিটুফাজের আমরা যদি গঠনটা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে টিটুফাজের দেহকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। উপরের দিকে ষড়ভুজাকার মস্তক এবং নিচের দিকে দণ্ডাকার লেজ। এখানে বেস প্লেট
স্পাইক স্পর্শক তন্তু, আর এখানে মাথা এবং লেজের সংযোগস্থলে কলার, আর মাথার ভিতরে এখানে দ্বিসূত্রক ডিএনএ বিদ্যমান থাকে। তাহলে এই যে বাইরে যে বাউন্ডারি, এটা হলো প্রোটিনের আবরণ, যেটাকে আমরা বলি ক্যাপসিড। তো যথারীতি এখানেও তাহলে এরপর এই শুধু মস্তকের ভিতরে থাকবে ডিএনএ। তা আমরা এই অংশটাকে বলবো মস্তক, আর এখান থেকে এই পুরো অংশটা হবে লেজ। এই লেজের প্রথম অংশটা হলো কলার, তারপর এখানে নিচে বেস প্লেট, বেস প্লেটের নিচে হলো স্পাইক, স্পাইকের নিচে হলো স্পর্শক তন্তু। এই হলো একটা টিটুফাস কি ভাইরাস। তাহলে তার মস্তকটা ষড়ভুজাকার। হ্যাঁ, মস্তকের এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এগুলো তোমরা বইতে একটু দেখে নিবা, এগুলো সবসময় মনে থাকে না কত ন্যানোমিটার। আর লেজ, তো দেখা যাচ্ছে মস্তকের ভিতর থাকে দ্বিসূত্রক ডিএনএ, এবং এই ডিএনএর মধ্যেই তার জিন বিদ্যমান থাকে। এরপরে নিচেরটা হলো কি, নিচেরটা হলো লেজ, এবং এই লেজের মধ্যে একদম নিচে এসে বেস প্লেট, স্পাইক স্পর্শক তন্তু, কলার। তাহলে এখানে এই লেজের ভিতরে তোমার কলার, লেজ, বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু, এখানে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড নাই, এখানে শুধু প্রোটিন নির্মিত আবরণ। আর শুধুমাত্র এখানে তোমার এই নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়, এখানে নিউক্লিক অ্যাসিড থাকে শুধু মস্তকে, এবং যেটা ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। তো যাই হোক, আমরা আজকে দুইটা স্পেসিফিক ভাইরাসের আমরা গঠন সম্পর্কে দেখলাম। আমি একটু এটা তাড়াহুড়া করলাম এই কারণ এগুলি তোমরা এর আগেই এগুলি সম্পর্কে পরিচিত আছো, এবং আমরা এর আগের ক্লাসে আমরা ডিটেইলস ভাইরাসের গঠন সম্পর্কে পড়িয়েছিলাম। হ্যাঁ, তো ফলে আমরা এখানে জাস্ট এগুলি স্পেসিফিক যখন আমরা আলোচনা করব, তখন সেটা দেখতে কীরকম, হ্যাঁ, তার দেহের অংশগুলি কি কি, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলি একটু লেখার চেষ্টা করবা। আর বাকিগুলি কিন্তু জেনারেল স্ট্রাকচারের মতোই। আমরা আজকে যে জিনিসটা নিয়ে বিশেষত আলোচনা করব, সেটা হলো সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। এই ক্ষেত্রে আমরা এই ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করব। একটু আগে আমি যেই ব্যাকটেরিওফাজ তথা টিটুফাজ আমি গঠন সম্পর্কে বললাম, এখন এই ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি ভাইরাস যখন সে উপযুক্ত পোষক কোষের ভিতরে ঢুকতে পারে, সেখানেই সে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। কিন্তু পোষক কোষের বাইরে সে কিন্তু কিসের মতো, সে তোমার এই যে জড় পদার্থ নিয়ে আচরণ করে। তার জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ পায় যখন সে কোথায় থাকবে, যখন সে পোষক কোষের ভিতরে থাকবে। তো এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা আমরা কি জানি, যেমন টিটুফাস, সে যদি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়া কোষের ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করে, সে তার মতো অনেকগুলি টিটুফাস তৈরি করে। তাহলে যে মানে মাতৃভাইরাস থেকে যে ভাইরাসগুলো তৈরি হবে, সেগুলো মাতৃভাইরাসের অনুরূপেই হবে। কিন্তু একটা জিনিস, ভাইরাস কিন্তু সরাসরি একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস হয় না। এই ক্ষেত্রে ভাইরাস কি করে, ভাইরাস তোমার তার যে দেহের অংশগুলি, সেই অংশগুলি ভিন্ন ভিন্নভাবে তৈরি করে, পরে এগুলো অ্যাসেম্বলড হয়ে বা একত্রিত হয়ে নতুন ভাইরাস তৈরি হয়। এই জন্য এটাকে আমরা ভাইরাসের জনন বা জীবনচক্র না বলে এটাকে আমরা সংখ্যা বৃদ্ধি বলতেছি। আর ভাইরাস অকোষীয়, এখানে কোষের কোনো কিছুই, কোনো পার্টসই সেখানে নাই। কোষ ঝিল্লি, কোষ তোমার কি বলে যে কোষ প্রাচীর, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কিছুই নেই। এখানে শুধুমাত্র আছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। আর যেহেতু তোমার ভাইরাস থেকে সরাসরি ভাইরাস হয় না, ভাইরাসের যে দেহের অংশ ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন, হ্যাঁ ঠিক আছে। তো প্রথমে নিউক্লিক অ্যাসিডটা রেপ্লিকেশনের মাধ্যমে নতুন নিউক্লিক অ্যাসিড তৈরি করবে ডিএনএ অথবা আরএনএ, পরবর্তীতে সে তার নিজের প্রোটিনগুলি আলাদাভাবে তৈরি করবে। এই প্রোটিন দিয়ে সে দেহের বাইরের আবরণটা তথা ক্যাপসিডটা তৈরি করবে। পরবর্তীতে কী হবে, ওই ক্যাপসিডের ভিতর নিউক্লিক অ্যাসিডটা ঢুকে গিয়ে এক একটা নতুন ভাইরাস তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই ক্ষেত্রে আমরা দেখতেছি ভাইরাসের থেকে ভাইরাস সরাসরি হচ্ছে না, কিন্তু তার দেহের বিভিন্ন অংশগুলি আলাদা আলাদাভাবে তৈরি হয়ে এগুলো পুনরায় অ্যাসেম্বলড হয়ে নতুন ভাইরাস তৈরি হয়। তাহলে ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি এটা দুইভাবে হতে পারে, একটা হলো লাইটিক চক্রের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে লাইসোজেনিক চক্রের মাধ্যমে। তো লাইটিক চক্রটা হলো এই ক্ষেত্রে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে,
ব্যাকটেরিয়া কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে, পরবর্তীতে একটা কোষের ভিতরে অনেকগুলি নতুন ভাইরাস তৈরি হয় এবং শেষে ওই ব্যাকটেরিয়া কোষের প্রাচীর ফাটিয়ে তারা ভিতর থেকে যে নতুন অনেকগুলি ভাইরাস তৈরি হলো সেগুলি বের হয়ে যায়। এটা হলো লাইটিক। তাহলে এক্ষেত্রে কি করতেছে? এক্ষেত্রে ভাইরাস পোষক কোষকে ধ্বংস করে ফেলতেছে। আরেকটা হলো লাইসোজেনিক। লাইসোজেনিক চক্রের মধ্যে দেখা যায় কি, এক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে তোমার ভাইরাল ডিএনএ প্রবেশ করবে, কিন্তু প্রবেশ করার পরে সে সেখানে কি হবে? সে সেখানে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে, পোষক কোষের ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ একত্রিত হয়ে একটা প্রোফাস তৈরি করে। পরবর্তীতে ওই ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে তখন ভাইরাসের ডিএনএর সহ সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে না, ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে না, এবং এটা হলো লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র সাধারণত টি2 ফাস যারা আছে, টি2 গ্রুপের যারা আছে তারা টি গ্রুপের, এরা লাইটিক চক্র অনুসরণ করে। আর ল্যামডা ফাস যারা, তারা লাইসোজেনিক চক্র অনুসরণ করে। তাহলে এখানে জেনারেল সাধারণত আমরা পড়ি কোনটা? লাইটিক চক্র। তো লাইটিক চক্র আমরা এখন তার বিস্তারিত বর্ণনা করব। তো এইখানে এই যে ব্যাকটেরিওফাজের পোষক হলো ইকোলাই, মানে ইস্টেরেসিয়া কোলাই। এই ব্যাকটেরিয়া হলো তোমার, এই ব্যাকটেরিওফাজ এই ভাইরাসের পোষক। তাহলে তার লাইটিক চক্র বা লাইটিক পদ্ধতিতে তার জীবনচক্রকে আমরা কয়েকটা ধাপে আমরা কি করতে পারি? বর্ণনা করতে পারি। প্রথম ধাপটাই হলো সংযুক্তি। তো আমরা একটু আগে এটা হলো একটা এককোষী ইকোলাই ব্যাকটেরিয়া। এককোষী ইকোলাই ব্যাকটেরিয়া, এটা তার ক্রোমোজোম, এখানে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজম এবং রাইবোজোম ইত্যাদি আছে। এইখানে প্রথমে এই যে টি2 ফাস, এটা তার মস্তক, এটা তার লেজ, বেস প্লেট এবং এই স্পর্শক তন্তু। তো প্রথমে এখানে টি2 ফাস কি হবে? এই ইকোলাই তথা তার পোষকের পৃষ্ঠলগ্ন হবে, পোষকের সাথে সংযুক্ত হবে। এই ক্ষেত্রে এই যে তোমার টি2 ফাজের তার স্পর্শকতন্তু, সেখানে যে এই যে প্রোটিন আছে, এই প্রোটিনটা ওই ইকোলাইয়ের কোষ প্রাচীরের রিসেপ্টর প্রোটিনের সাথে কি হয়ে যাবে? রিসেপ্টর প্রোটিনের সাথে তোমার মিলে যাবে, তাদের মধ্যে একটা মিল রয়েছে। হ্যাঁ, তাহলে ফাস্ট প্রোটিনের সাথে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ফাস্ট প্রোটিনের সাথে এখানে কি থাকে? একটা রিসেপ্টর সাইট থাকে। আবার বলি আমি, ইকোলাই ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কিছু রিসেপ্টর সাইট আছে। রিসেপ্টর সাইট মানে যারা গ্রহণ করবে। তো সেই রিসেপ্টর সাইটটা এমন, তারা ওই টি2 ফাজের এই যে তো তোমার তার যে ক্যাপসিডের প্রোটিন, সেই ক্যাপসিডের প্রোটিন ওই রিসেপ্টর সাইটের সাথে কি হয়? একদম দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়। অন্য কোনো ভাইরাস কিন্তু এক্ষেত্রে এই ইকোলাইয়ের কোষ প্রাচীরের ওই রিসেপ্টর সাইটে সংযুক্ত হতে পারে না। সেজন্য ভাইরাস কিন্তু পোষক নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট পোষককে আক্রমণ করবে, ভিন্ন পোষককে আক্রমণ করতে পারে না। তার কারণ হলো ওই পোষক কোষের মধ্যে যে রিসেপ্টর, কোষের প্রাচীরে বা ঝিল্লিতে যে রিসেপ্টর সাইট আছে, সেই রিসেপ্টর সাইটে কেবলমাত্র ওই নির্দিষ্ট ভাইরাসের ক্যাপসিডেই, এখানে ক্যাপসিড প্রোটিনেই কী হতে পারে? সংযুক্ত হতে পারে এবং দৃঢ়ভাবে সংযুক্ত হতে পারে। এরপরে কি হয়? এর ফলে দেখা যাচ্ছে যে তোমার এই টি2 ফাস ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে একদম দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়। তো এরপরে ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ। এরপর আমরা এই ছবিটাকে একটু করে দিই। এরপর বারবার না আঁকা। এরপর কি হবে? এই যে এই তোমার এই ব্যাকটেরিওফাজ, সে লেজটাকে একটু সংকুচিত করবে। লেজটাকে সংকুচিত করে এখানে একটা বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে ওই তার ডিএনএকে পোষক কোষের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। 2 নম্বর। তাহলে 2 নম্বরে কি হচ্ছে? তোমার সংযুক্তির পরে ওই ব্যাকটেরিওফাজ তথা টি2 ফাস ভাইরাস তার লেজটাকে একটু কি করবে? একটু সংকুচিত করে সেখানে একটা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংযোগস্থলে একটা ছিদ্র তৈরি করে এবং ওই ছিদ্র দিয়ে তার ডিএনএকে ওই পোষক কোষের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। আর প্রোটিন আবরণটা পোষক কোষের বাইরেই থেকে যায়, ওই প্রোটিন আবরণ আবার ঢুকবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আমাদের দেহে যে সমস্ত ভাইরাসগুলি আক্রমণ করে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি তারা সম্পূর্ণ ভাইরাসটাই পোষক কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে করবে না। তো এইবার
প্রবেশ করানোর পর 3 নম্বর কি? 3 নম্বর হলো প্রতিলিপন। তাহলে প্রথম ছিল সংযুক্তিকরণ, সংযুক্তিকরণের পর হলো ফার্স্ট ডিএনএ অণু পোষক কোষে প্রবেশ, এবং এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে তোমার প্রতিলিপন। এই যে ফার্স্ট ডিএনএ যখন পোষক কোষ তথা ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করলো, তো ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পরে এই ফার্স্ট ডিএনএর প্রোমোটার সাইট, একটা তোমার কোনো ডিএনএর নির্দিষ্ট অংশ যেটা একটা নির্দিষ্ট চরিত্র প্রকাশের জন্য দায়ী, ওই অংশকে একটা জিন বলা হয়। আবার প্রত্যেকটা জিন যখন কাজ করে, জিনের কতগুলি সাইট আছে, রেগুলেটরি সাইট, প্রোমোটার সাইট। হ্যাঁ, তো এখন ফার্স্ট ডিএনএ যখন পোষক কোষে প্রবেশ করলো, তখন ফার্স্ট ডিএনএর প্রোমোটার সাইট কী করবে? এই প্রোমোটার সাইটের কাজই হলো আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করা, আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করা। তাহলে ফার্স্ট ডিএনএ যখন পোষক কোষে প্রবেশ করলো, তো ফার্স্ট ডিএনএ প্রোমোটার সাইট দ্বারা কী করবে? পোষক কোষের, তার মানে ব্যাকটেরিয়া কোষের আরএনএ পলিমারেজ নামক এনজাইমকে সে আকৃষ্ট করবে। তা আরএনএ পলিমারেজ এনজাইম যখন আকৃষ্ট হবে, সেখানে যাবে, সেই আরএনএ পলিমারেজের সাহায্যে সে এমআরএনএ তৈরি করবে। তো এমআরএনএ কি? এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ। সেখানে তোমার ওই AUG এরকম নাইট্রোজেনাস বেসওয়ালা কি আছে? নাইট্রোজেনাস বেস এখানে ধারাবাহিকভাবে এখানে বিদ্যমান থাকে। তার মধ্যে তোমরা জানো এগুলো তিনটে মিলে এক একটা কোডন হয়। তাহলে এখন এই যে তোমার এমআরএনএ তৈরি করলো, আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে ওই ফার্স্ট ডিএনএ এমআরএনএ তৈরি করলো, এবং এমআরএনএ কিন্তু তৈরি হয় পরবর্তীতে ওই এমআরএনএতে বিদ্যমান নাইট্রোজেনাস বেসগুলির যে বিন্যাস, সে বিন্যাস অনুযায়ী সেখানে অ্যামিনো অ্যাসিড গিয়ে প্রোটিন তৈরি হয়। এটা তোমরা প্রোটিন বায়োসিনথেসিসে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে তোমরা এতদিনে হয়তো না পড়লেও পড়ে থাকবা, আর সামনে পড়বা। তো এখন এই এমআরএনএ যখন তৈরি হয়, তখন এই এমআরএনএতে বিদ্যমান নাইট্রোজেনাস বেসের সহ্য অনুযায়ী ওই তোমার ইয়াতে কী হয়? ফার্স্ট ডিএনএ তারা কি করে? তারা প্রোটিন তৈরি করে। তাহলে এই যে প্রোটিন সে ফার্স্ট ডিএনএ তৈরি করবে, সে প্রোটিন কি করবে? এই প্রোটিন পরবর্তীতে এই পোষক কোষের ডিএনএকে খণ্ড বিখণ্ড করে দিবে। তার মধ্যে প্রোটিন আমরা জানি কোনো একটা জীবকোষে ডিএনএর নির্দেশনা অনুযায়ী এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমে আসে। সে রাইবোজোমের মধ্যে ওই এমআরএনএতে বিদ্যমান নাইট্রোজেনাস বেসের সহ্য অনুযায়ী প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলি গিয়ে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনদের মধ্যে অনেকে হয়ে থাকে এনজাইম। যে সমস্ত প্রোটিনগুলি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে ত্বরান্বিত করে, বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, তাদেরকে এনজাইম বলা হয়। অল এনজাইমস আর প্রোটিন। তাহলে ও প্রথমে কী করছিল? আবার বলি আমি, ফার্স্ট ডিএনএ পোষক কোষে প্রবেশ করার পরে ফার্স্ট ডিএনএ কী করবে? পোষক কোষের তার প্রোমোটার সাইট দিয়ে পোষক কোষের আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করবে। এটা পোষক কোষেই আছে। সে আরএনএ পলিমারেজ দ্বারা সে এমআরএনএ তৈরি করবে, এবং এই এমআরএনএতে বিদ্যমান নাইট্রোজেনাস বেসের সহ্য অনুযায়ী সে প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিনের ঘটিত এনজাইম কি করবে? পোষক কোষের ডিএনএকে নষ্ট করিয়ে দিবে, খণ্ড বিখণ্ড করে দিবে। ফলে তখন ফার্স্ট ডিএনএর আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না, কারণ সে পোষক কোষের ডিএনএকে, যার ভিতর ঢুকছিল তার ডিএনএকে সে নষ্ট করে দিছে। এইবার এই ফার্স্ট নষ্ট করিয়ে দেওয়ার পরে সে কি করবে? এইবার ফার্স্ট ডিএনএ সে প্রতিলিপনের মাধ্যমে সে সংখ্যা বৃদ্ধি করবে। ডিএনএ অনুলিপন মানে কি? এখন অনেকগুলি নতুন ডিএনএ তার অনুলিপন পদ্ধতিতে তৈরি করা। তো এইভাবে যখন ফার্স্ট ডিএনএর অনেকগুলি মানে তোমার প্রতিলিপি তৈরি হয়ে যাবে, পরে ওই ডিএনএ তারা কি করবে? তারা তাদের জন্য প্রোটিন তৈরি করবে, এবং ওই প্রোটিন দিয়ে তার দেহের বিভিন্ন অংশ, মাথা, লেজ, হয়তো স্পর্শক তন্তু, বেস প্লেট, এগুলি আলাদা আলাদাভাবে তৈরি হবে, তা আলাদা আলাদাভাবে তৈরি হওয়ার পরে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে হবে একত্রীকরণ। হ্যাঁ, দেহের বিভিন্ন অংশ একত্রিতকরণ। তো এখন সে ডিএনএর প্রতিলিপনও করলো, অনেকগুলি ডিএনএ সে তৈরি করলো, একীভূতকরণ, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, অনেকগুলি ডিএনএ সে প্রতিলিপনের মাধ্যমে তৈরি করলো, এবং অনেকগুলি ডিএনএ দ্বারা সে আবার কি তৈরি করলো? সেখানে আবার তোমার সে প্রোটিন তৈরি করলো, এবং ওই প্রোটিন দিয়ে তার দেহের বিভিন্ন অংশ, মাথা, লেজ, কলার, বেস প্লেট, স্পর্শতন্তু, এগুলি আলাদা আলাদাভাবে তৈরি হলো। তৈরি হওয়ার পরে এবার কি হবে? এইবার ওই তোমার
দেহের বিভিন্ন অংশগুলি একত্রিত হয়ে মস্তক, এই মস্তকের নিচে লেজ, বেস প্লেট, স্পাইক এইভাবে সজ্জিত হয়ে তার ভিতরে ডিএনএ ঢুকে এবার একটা একটা কী হবে, নতুন টিটুফাস ভাইরাস তৈরি হলো। তাহলে এখানে ঢুকছিল একটা শুধুমাত্র তোমার ডিএনএ, কিন্তু এখন এখানে অনেকগুলি নতুন টিটুফাস তৈরি হবে এবং অনেকগুলি নতুন টিটুফাস তৈরি হলে কি হবে, পরবর্তীতে তোমার ওই একত্রিত হয়ে যখন অনেকগুলি নতুন টিটুফাস ভাইরাস তৈরি হবে, এরপর সেখানে তারা এক ধরনের এনজাইমের সহায়তায় কি করবে, তখন তারা এইগুলা এনজাইম তৈরি করবে এবং এনজাইমের কারণে ওই পোষক কোষের কোষ প্রাচীর বিগলিত হয়ে যাবে এবং পোষক কোষের কোষ প্রাচীর বিগলিত হয়ে গেলে তারা ভিতর থেকে বের হয়ে যাবে। এবং এখানে দেখো, এখানে আমরা ওই যে কথাটা বলেছিলাম যে এখানে এই চক্রে টিটুফাস ভাইরাস পোষক কোষকে আক্রমণ করার পরে পোষক কোষে সে সংখ্যা বৃদ্ধি করার পর সে পোষক কোষের প্রাচীরকে বিদীর্ণ করে সে অনেকগুলি নতুন সৃষ্ট ভাইরাস বের হয়ে গেছে। সো এটা লাইটিক চক্র, কারণ এটা পোষক কোষকে ধ্বংস করে ফেলতেছে। তো এইখানে বলা হচ্ছে যে প্রায় 30 মিনিটে এই চক্রটা সম্পন্ন হয়ে যায় এবং একটা ঢুকলে প্রায় 300টা, একটা পোষক কোষ থেকে 300টা নতুন তোমার এই টিটুফাস ভাইরাস তৈরি হতে পারে। তো এই হলো তোমার এই ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র। তাহলে লাইটিক চক্রে সে পোষক কোষকে ডেস্ট্রয় করবে। কিন্তু লাইসোজেনিক চক্রের মধ্যে দেখা যায়, লাইসোজেনিক চক্রের মাধ্যমে এটা যদি ল্যামডাফাস একটা ব্যাকটেরিয়া হয়, সেখানে ওই আগের মতো সে পৃষ্ঠলগ্ন হবে, সংযুক্ত হওয়ার পরে তার ডিএনএকে সে প্রবেশ করিয়ে দিবে। তো এখানে তো ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তো এরপরে কি হবে, এরপরে ওই ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ওই ভাইরাল ডিএনএটা সংযুক্ত হয়ে যাবে। এইভাবে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ সংযুক্ত হয়ে যে একটা নতুন ডিএনএ তৈরি করতেছে তাকে বলা হয় প্রোফাস। এটা ঢুকবে না, জাস্ট ডিএনএটা ঢুকবে। তাহলে লাইসোজেনিক চক্রের মধ্যে ওই আগের মতো পৃষ্ঠলগ্ন হয়ে একই পদ্ধতিতে সে ডিএনএটাকে পোষক কোষে প্রবেশ করিয়ে দিবে। প্রবেশ করানোর পর ওই ফার্স্ট ডিএনএ, দ্যাট মিনস ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্ত হয়ে একটা একটা আমরা সংকর একটা ডিএনএ তৈরি করলো, যেটাকে বলছে প্রোফাস। পরবর্তীতে এই ভাইরাস যখন ওই যে সে দ্বিবিভাজন প্রক্রিয়ায় যখন বিভাজিত হবে, তখন দেখা যাবে যে ওই প্রোফাজও দ্বিবিভাজিত হয়ে গেছে। তার মানে কি, এখানে এটা ভাইরাল ডিএনএ, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। তো ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ, ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ, অর্থাৎ ওই ব্যাকটেরিয়া যখন সে দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি ঘটায়, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নতুন ব্যাকটেরিয়াতে প্রোফাস তৈরি হয়। এই ক্ষেত্রে তোমার ওই ফার্স্ট ডিএনএর যে সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া, এই ফার্স্ট ডিএনএর সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়াটা কিন্তু পোষক কোষ তথা ব্যাকটেরিয়ার উপর নির্ভরশীল। ব্যাকটেরিয়া যতবার বিভাজিত হবে সেক্ষেত্রে ফার্স্ট ডিএনএরও সংখ্যাবৃদ্ধি হবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, ওই ফার্স্ট ডিএনএর প্রভাবে, ভাইরাল ডিএনএর প্রভাবে এখানে ব্যাকটেরিয়া কোষ ধ্বংস হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়ায় বিশেষ করে আমরা এই যে টিটুফাস কিংবা ল্যামডাফাস তারা যখন পোষক কোষকে আক্রমণ করে এবং সংখ্যা বৃদ্ধি করে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি এখানে দুই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের তারা এই যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া অনুসরণ করে। বিশেষ করে টিটুফাসের গ্রুপভুক্তগুলি তারা লাইটিক চক্র অনুসরণ করে, আর ল্যামডাফাস গ্রুপভুক্ত যারা তারা লাইসোজেনিক চক্র অনুসরণ করে। এই দুইটা চক্রের মধ্যে, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে ডিফারেন্সটা একটু দেখে নিবা। ঠিক আছে, তাহলে লাইটিক চক্রের মধ্যে ব্যাকটেরিয়া কোষে ওই ভাইরাল ডিএনএ ঢুকবে, সংখ্যা বৃদ্ধি ঘটাবে, শেষে কোষের প্রাচীরকে বিগলিত করে কোষকে ধ্বংস করবে। কিন্তু লাইসোজেনিকে ঢুকবে ফার্স্ট ডিএনএ, ঢুকার পর সেক্ষেত্রে ওই ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্তি হয়ে পরবর্তীতে তারা সংখ্যা বৃদ্ধি করবে, কিন্তু ব্যাকটেরিয়া কোষকে নষ্ট করবে না। লাইটিক চক্রে তাহলে ব্যাকটেরিয়া কোষের বিদারণ হবে, কিন্তু লাইসোজেনিকে হবে না। লাইটিক চক্র সাধারণত টিটু সিরিজের ওরাই করে থাকে, আর ল্যামডা সিরিজের ওরা করে থাকে হলো লাইসোজেনিক। লাইটিক চক্রের ফলে একটা ভাইরাস যখন একটা পোষক কোষকে অ্যাটাক করে, তখন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি নতুন ভাইরাস তারা তৈরি করে, প্রায় 300টা বলছিলাম। কিন্তু লাইসোজেনিকে একবার বিভাজিত হলে মাত্র 2টা প্রোফাস তৈরি হবে। কারণ দেখো, একটা থেকে 2টা, ওই 2টা যখন আবার যাবে তাহলে 2টা থেকে 4টা, এভাবে ডাবল হবে। তারপর হচ্ছে তোমার এই যে এই লাইটিক চক্রটা কিন্তু টিটু ভাইরাস অর্থাৎ ভাইরাল ডিএনএ টোটাল প্রসেসটাকে কন্ট্রোল করতেছে, কিন্তু লাইসোজেনিকের আসলে সংখ্যা বৃদ্ধিটা কন্ট্রোল করতেছে পোষক কোষ তথা ব্যাকটেরিয়া।
লাইটিকে কোনো প্রোফাজ তৈরি হয় না, কিন্তু লাইসোজেনিকে প্রোফাজ তৈরি হয়। লাইটিক চক্রটার আক্রমণ তীব্র, এটাকে ভাইরুলেন্ট বলা হয়, ভাইরুলেন্ট। কিন্তু তোমার লাইসোজেনিকের ফলে পোষক কোষের মৃত্যু ঘটে না, এটাকে বলা হয় টেম্পারেট। তাহলে আমরা এখানে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া আমরা আজকে পড়লাম। ভাইরাস আমাদের প্রায় শেষের দিকে। এর পরবর্তীতে ক্লাসে আমরা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং এখানে কিছু ভাইরাল ডিজিজ সম্পর্কে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার পরে আমাদের ভাইরাস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমাদের আরেকজন স্যার আবুল বাশার স্যার মনে হয় ব্যাকটেরিয়া পড়ানো শুরু করে দিয়েছে, তো যার ফলে আমাদের বেশি দিন লাগবে না, আমরা অণুজীবটা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ।